নিয়মের তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন নির্মাণ। রাজশাহীতে চরম ঝুঁকিতে 7 শতাধিক বিল্ডিং। মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ, দাবি কর্তৃপক্ষের। বিএসএফের পুশিনের চেষ্টা ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি। 26 জেলায় বাড়তি সতর্কতা। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে নজরদারি ও টহল জোরদার। মাহিন্দ্রা ট্রাক সংঘর্ষ। রাজশাহীতে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তা সহ 2 জনের, আহত 3। এক বছরে জেলায় নিহত 160। দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি পুলিশের। এবং রাতের আঁধারে পদ্মাপাড়ে অবৈধ বালু উত্তোলন। চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে 1000 কোটি টাকার নদী রক্ষা বাঁধ। প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হন স্থানীয়রা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ। সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। নিয়মনীতির তোয়াক্কা না করে রাজশাহীতে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এতে পরিকল্পিত নগরায়নের পথে তৈরি হচ্ছে এক ধরনের বাধা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন ভবন মালিকদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। একসময় জীবন বীমা কর্পোরেশন ছিল রাজশাহীর একমাত্র 10তলা বহুতল ভবন। মাত্র 2 দশকের ব্যবধানে সেই চিত্রও বদলে গেছে। এখন পরিণত হয়েছে বহুতল ভবনের নগরীতে। মহানগরীর উপশহর নিউ মার্কেট মোড়ের 9 তলা এই ভবনটি ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়েই নির্মাণ করা হয়, আর অনুমোদন না নেয়ায় মামলা করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যদিকে সাহেববাজারের 12 তলা এসএস টাওয়ার নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা না করায় মামলা করে আরডিএ। সংস্থাটি জানায়, জেলায় বহুতল ভবনের সংখ্যা 1245টি। এর মধ্যে 848টি ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা না ছেড়েই, আর অনুমোদন না নিয়ে 14টি বহুতল ভবন নির্মাণ করায় মালিকের বিরুদ্ধে মামলা চলমান। প্রয়োজনীয় নথি ছাড়া ভবন নির্মাণের অভিযোগ ওঠা মালিকদের অনেকেই দেখাতে পারেননি সংশ্লিষ্ট সংস্থার নথি। অনেকেই আবার রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে। আমরা বেকায়দে আছি, শুধু আমরা না, এই যে ফ্ল্যাটের যে মালিকগুলো যারা কিনছে তাদেরও তো বেকায়দে, সবাই মিলে বেকায়দে পড়ে গেছে। মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি আইন আছে? যাওয়ার রাস্তা সে মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারে? ওনাদের সঠিকভাবে তদন্ত করে মাটি পরীক্ষা করে যত তলা দেওয়া দরকার তত তলায় দেওয়া উচিত। এলোপাথারি কাজ হচ্ছে, ভূমিকম্প অগ্নিসংযোগ হলে গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না। সরকার চাপলে তাদের বাধ্য হবে, আমরা সাধারণ মানুষ বললে তা হবে না। ফায়ার সার্ভিস বলছে, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট মিলিয়ে 721টি ভবন রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ আছে 588টি, আমাদের একটা তালিকা আছে। আর অতি ঝুঁকিপূর্ণ মানে আগুন লাগলে এটাকে ফেরানোই যাবে না কোনোভাবে, সেরকম ভবন আছে 133টি। এতে টোটাল 721টির মতো ভবন মার্কেট, স্কুল, কলেজ সহ মানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। অনুমোদনহীন ভবন পরিকল্পিত নগরায়নের পথে বাধা তৈরি করায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ। বহুতল ভবন না, এটা অনেক ক্ষেত্রে বহুতল ভবন বাইরেও সেগুলোতে কিন্তু এই নিয়মের বিচ্যুতি ঘটছে। সেক্ষেত্রে অবশ্যই আরডিএ কে মেন রোল প্লে করতে হবে। গত 5 বছরে জেলায় 1.5 শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে ফেলা হয়েছে 140টি ভবনের বর্ধিতাংশ। নিয়ম না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আরডিএ। তাদেরকে আমরা ইমারত আইন অনুসারে নোটিশ দিচ্ছি, নোটিশের পরে শুনানি গ্রহণ করছি, শুনানি গ্রহণ করে সাইড রিপোর্ট নিয়ে অনুমোদিত হলে অনুমোদিত অংশের বাইরের অংশ ভেঙে দিতে বলছি, অনুমোদিত হলে পুরো ইমারত অপসারণের জন্য নোটিশ দিচ্ছি। তাদের বিরুদ্ধে পরবর্তী স্টেজে একাধিক নোটিশ দিয়ে তারা তা পরিপালন না করলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, মোবাইল কোর্ট প্ররোচনা করছি, করে অপসারণও করতেছি। গত 1 দশকে রাজশাহীতে 6500-এরও বেশি ভবন মালিককে নকশা বহির্ভূত বা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে নোটিশ দিয়েছে আরডিএ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি সাইফুর রহমান রকির কাছে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। রকি,
রাজশাহীতে বহুতল ভবন গড়ে উঠছে অনুমোদনহীন এবং অবৈধভাবে এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আসলে এই যে অনুমতি না নিয়েই যেসব বিল্ডিং গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের ব্যবস্থা নেবেন, এবং এই যে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমরা কিছুটা জটিলতা এবং আমরা কিছুটা ডিলেমি দেখি, এটি কেন? জি ধন্যবাদ। আপনারা জানেন আমাদের যে বিষয়টা বললেন যে ডিলেমি, একটা যদি অভিযোগ পাই, আমরা অভিযোগ পেলে সেটাতে একটা প্রসিডিউর মেনটেন করতে হয় আমাদেরকে অফিসিয়ালি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা যেটা করি সাধারণত উভয় পক্ষকে, যিনি অভিযোগ করেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, উভয় পক্ষকে আমরা নোটিশ করি। নোটিশ করলে শুনানি হয়। এর মধ্যে আমাদের জনবল আছে বা আমাদের নিজস্ব লোকজন আছে, তাদেরকে দিয়ে তদন্ত করানো হয়। তদন্ত রিপোর্ট, উভয় পক্ষের শুনানি, সব কিছু বাছবিচার করে তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আসলে কোনটা রাইট কোনটা রং, যেটা সঠিক আমরা সেই সিদ্ধান্ত তখন আমরা বাস্তবায়নে যাই। বাস্তবায়নের কয়েকটা পদ্ধতি আছে, আপনারা জানেন। আমাদের নিজস্ব লোক আছে, নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। আর যদি একটু বড় ধরনের অভিযোগ হয় বা যেটা দেখি আমাদের সবগুলোই তো আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে ভাঙতে পারি না, তখন আমরা সেটা একটা কমিটি আছে, সেই কমিটির তথ্যবান করি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণত আমরা তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন। অর্থাৎ আমরা আরডিএ থেকে দেখি যে এই যে অভিযানগুলো আপনারা পরিচালনা করেন, এটার সংখ্যা খুবই কম। এত কম কেন? এত অভিযোগ বেশি, অভিযোগের পাহাড়, যেখানে শুধু এটি নিয়ে নয়, আরডিএ নিয়েও নানা অভিযোগ সাধারণ মানুষের রয়েছে যে আসলে যাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে তাদের অনুমোদন পাওয়ার যোগ্য না। এ ধরনের অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়েও আরডিএ তাদেরকে অনুমোদন দেয়, এ ধরনের অভিযোগও আছে। না, এই অভিযোগটা আবার মনে হয় সঠিক না। আমরা প্রত্যেকটা অনুমোদন, প্রত্যেকটা প্ল্যানের অনুমোদন একেবারে চুলচেরা বিশ্লেষণ করে দিই। আমি আপনাকে বলতে পারি যে বর্তমান কর্তৃপক্ষ আমি এখানে 9 মাসের দায়িত্বে আছি। আমাদের যতগুলো প্ল্যানের আবেদন পড়ে, আমাদের একটা কমিটি আছে, প্ল্যান অনুমোদনের কমিটি। সেই কমিটিতে আমরা প্রত্যেকটা আবেদন চুলচেরা বিশ্লেষণ করি এবং প্রত্যেকটা প্ল্যানের সরেজমিন পরিদর্শন করা হয়। আমাদের ইন্সপেক্টর যারা আছে তারা সরেজমিন পরিদর্শন করেন, পরিদর্শনের ছবি তুলে নিয়ে আসেন, রাস্তার মাপ কতটুকু, তাদের সামনে কতটুকু ছাড়বে, পেছনে কতটুকু ছাড়বে, সেই ভায়োলেশন হচ্ছে কিনা, এগুলো দেখে আমরা একবারে বিশ্লেষণ করে তারপরে অনুমোদন দিই। আর রাস্তা কম থাকলে কেউ অনুমোদন পাই, এটা গত 9 মাসে বা গত 1 বছরের মধ্যে এরকম কোনো রিপোর্ট নেই। তারপরেও আপনাদের মাধ্যমে আমরা বিষয়টা জানলাম, যদি এরকম আমরা কোনো অভিযোগ পাই যে নিয়মের ব্যত্যয় করে অথবা বিধিমালা লঙ্ঘন করে কেউ ঘটনা ঘটাচ্ছে অথবা অবৈধ স্থাপনা নির্মাণ করছে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এখনও 848টি ভবন রয়েছে যারা কোনো না কোনোভাবে তাদের যে নিয়ম নীতি সেটি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? না, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমাদের এটা তো একটা চলমান প্রক্রিয়া এবং আমি আগেই বলেছি যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আমরা কারো বিরুদ্ধে অন্যায় করতে পারি না। আমরা প্রত্যেকটা বিষয় ঠিকমতো বুঝে, ঠিকমতো আমরা সিদ্ধান্ত নিয়ে, যে বিধি আছে বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়ে তারপর একটার পর একটা কারো প্রতি যেন অন্যায় না হয় সেটা আমরা নিশ্চিত করব। সব মিলে আরডিএর বিরুদ্ধে নানা অভিযোগ আসে, সেটি নানা অভিযোগই সেটি প্রভাবিত হয়ে প্ল্যান পাস করা, এ ধরনের অভিযোগ আমরা খুব গুরুতরভাবে শুনতে পাই। আবার দেখা যাচ্ছে যে প্রতিবেশীদের নানা অভিযোগ, এইসব নিয়েও কিন্তু নানা অভিযোগ আসে। একদম ছোট্ট করে একটু বলবেন যে এইসব অভিযোগ আপনারা আদৌ কতটা ভালোভাবে খতিয়ে দেখছেন? না, আমার ধারণা এই যে আরডিএর বিরুদ্ধে যে অভিযোগের কথাটি বললেন, এইটি মনে হয় সঠিক নয়। আমি এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এটা ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আরডিএ কোনোভাবে প্রভাবিত হয়ে কোনো বিল্ডিংয়ের অনুমতি দেয় না বা আমরা দিচ্ছি না। এইটা অতীতে কি হয়েছে আমি বলতে পারি না, বাট আমি এখন বলতে পারি গত 1 বছরের মধ্যে কোনো ধরনের প্রভাবের বাইরে থেকে আমরা একবারে নিয়ম অনুযায়ী যেটা পাবার যোগ্য, যেটা অনুমোদনযোগ্য বিধি সেটাই দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে আসলে এখনও যেসব বিল্ডিং অনুমোদনহীনভাবে গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ার আসলে কথা জানিয়েছেন আরডিএর কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। পুশিন চেষ্টা ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজেপি। ২৬ জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। নজরদারি ও টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি এবং চাঁপাইনবাবগঞ্জে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি রকির কাছে। এই মুহূর্তে সীমান্তের যে গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামে কিন্তু আমরা দেখেছি যে সর্বোচ্চ সতর্কতা, সেই সাথে গ্রামবাসীর একটা সরব উপস্থিতি দিন এবং রাত সমান তালে কিন্তু তাদের এই সতর্কতার মধ্য দিয়ে সীমান্ত লাগোয়া যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে তাদের একটা তীক্ষ্ণ নজরদারি আমরা দেখছি। এবং বিজিবি রয়েছে, বিজিবি একেবারে তৃণমূল পর্যায়ে তাদের যে শক্ত বলয় তৈরি করা সেটি এখানে আমরা দেখছি। এবং নওগাঁ জেলার বিশেষ করে সাপাহার এবং নিতপুর সীমান্ত, সাপাহারের কলমুডাঙ্গা সীমান্তে গেল শুক্রবার ১৭ জনকে পুশিন করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু তীব্র প্রতিরোধে সেটি আবার পুশব্যাক করা হয়। নিতপুর সীমান্তে গতকালকের আগে রাত পর্যন্ত অন্তত ১০ বার চেষ্টা চালিয়েছে এই ২৫ জনকে পুশিন করানোর জন্য বিএসএফ এর। সেই চেষ্টাটা কিন্তু ব্যর্থ করে দিয়েছে গ্রামবাসী এবং এখানকার বিজিবি। সব মিলে একটা শক্ত নজরদারি, শক্ত বলয় এই সীমান্ত পয়েন্টগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। কোনোভাবেই যেন গ্রামবাসী এবং বিজিবির পক্ষ থেকে পুশিং যেন করতে না পারে তা আমরা লক্ষ্য করছি। আমরা সীমান্তের এই পুশিং এর আরো খবর জানবো। আমাদের সহকর্মী রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে, জাহাঙ্গীর জানাবেন সেখানকার অবস্থা। চাঁপাইনবাবগঞ্জের যে ১৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে এর বেশিরভাগ অংশেই মূলত রয়েছে চরাঞ্চল, আমবাগান এবং নদী সহ দুর্গম এলাকা। আমরা সকাল থেকেই সীমান্ত এলাকায় রয়েছি। সকাল থেকে দেখতে পাচ্ছি যে চরম কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে সীমান্তের যে বিজিবি। তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে নিয়মিতভাবে এবং আগের যে জনবল ছিল সেগুলো আসলে তারা বৃদ্ধি করেছে। স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্ক উৎকণ্ঠা থাকলেও তার চেয়ে বেশি তারা এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবির পক্ষ থেকেও স্থানীয় গ্রামবাসী এবং এলাকাবাসীকে সতর্ক এবং সাবধান থাকার জন্য বলা হচ্ছে। পাশাপাশি যে কোনো ধরনের অপতৎপরতা, বিএসএফ এর এবং পুশিনের চেষ্টাকে প্রতিরোধ করার জন্য গ্রামবাসীকে নিয়ে নিয়মিত টহল দেয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। সীমান্তের যে এলাকাগুলোতে আমরা সকাল থেকে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা নদী যে বাংলাদেশে প্রবেশ করেছে সেই সীমান্ত এলাকায় আসলে বিজিবি নৌযান সহ বিভিন্ন তৎপরতা, ড্রোন ক্যামেরা দিয়ে তৎপরতা চালাচ্ছে এবং কঠোর একটা অবস্থানে তারা এই মুহূর্তে রয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁয়। বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাচ্ছি সংসদে। কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা, একটু আগে যেটি আমি উল্লেখ করেছি, এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশাসনিক দফতরগুলোতে সাধারণ মানুষ বিভিন্নভাবে অনেক সময় হয়রানির শিকার হয়। এই হয়রানি মুক্ত করার জন্য এবং দেরি যাতে না হয়, যত দ্রুত সম্ভব মানুষটিকে একটা সহযোগিতা করা যায় এবং একই সাথে এগুলো যাতে অ্যাকাউন্টেবল বা স্বচ্ছ রাখা যায় সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত প্রশ্নের তথ্যবহুল উত্তর প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে গত ১০০ দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনস্বার্থে অনেকগুলো জনবান্ধব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছেন। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কাজের গতিশীলতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার স্বার্থে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সম্পূরক প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের লক্ষ্যে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করিবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের উত্তরে এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সংসদ সদস্য
মাননীয় সংসদ সদস্য যেটি বলেছেন, জি, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিভাগীয় সময় আরও থাকছে। বগুড়ায় ৫ মাসে ৩৯ হত্যাকাণ্ড, শহরে সক্রিয় ১৫টি কিশোর গ্যাং। নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ, অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা সহ ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ জন। সকালে নগরীর রেলগেট থেকে যাত্রী নিয়ে কেশরহাটে যাচ্ছিল ৩ চাকার যান মাহিন্দ্রা। এ সময় খারুইল ত্রিমোহনী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাহিন্দ্রাটি। ঘটনাস্থলেই মারা যান কেশরহাটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন। আহত ৪ জনকে রাজশাহী মেডিকেলে নিলে আরও একজনের মৃত্যু হয়। বাকি ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে রাজশাহীতে গত ১ বছরে জেলা ও মহানগরে ১৬৯টি দুর্ঘটনায় প্রাণ হারান ১৬০ জন, আহত শতাধিক। সড়ক দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ নেওয়ার দাবি পুলিশের। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গত ৫ মে রাজশাহী নাটোর মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হন এক দোকানি। ক্ষুব্ধ হয়ে ২টি ট্রাকে আগুন দেয় স্থানীয়রা। এর আগে ১ জানুয়ারি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই সড়কের ঝলমলিয়া বাজারে হঠাৎ ঢুকে পড়লে প্রাণ হারান ৪ জন। ২৬ জানুয়ারি পোল্লাপুকুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত হন ৩ জন। পুলিশের তথ্য বলছে, গেল ১ বছরে জেলায় ১৩৫টি এবং মহানগরে ৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হন ১৬০ জন। মামলা হয়েছে ১৬৯টি। দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনা, আর ৪০টি ঘটেছে ট্রাকের কারণে। ডাম্প ট্রাকগুলো বেপরোয়া চলে, যার কারণে তাদেরকে আমরা কঠোরভাবে এর জন্য প্রত্যেকটা গাড়ি আমরা ভালো মতন চেক করে মামলা দিই এবং তাদের নিয়ে বিভিন্ন মিটিংও করেছি। তো দুর্ঘটনা আসলে সব গাড়িতেই হয়, কিন্তু ইদানিং ডাম্প ট্রাকের প্রতি মানুষের একটু ক্ষোভ কয়েকটা দুর্ঘটনার কারণে। অধিক গতি, ট্রাফিক আইন না মানার প্রবণতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কে ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল দুর্ঘটনার কারণ বলছেন সংশ্লিষ্টরা। ডাম্প ট্রাকে যখন ওভারলোড নেয় তখন কন্ট্রোল করতে খুব সমস্যা হয় ড্রাইভারদের, যার কারণে আপনার দুর্ঘটনা ঘটে থাকে। তারা ডাম্প ট্রাকের উপর কোনো প্রোটেকশন না দিয়ে নিয়ে আসে, তখন ওই ধুলাবালি পড়ে। আমি এইভাবে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি এবং দেখছি। অন্য অন্য গাড়ির চান এই ডাম্প ট্রাকটাই হলো মেন। এই ট্রাকটা মানে চলা খুব গতি খারাপ। কোনো দুর্ঘটনা ঘটলেই যে গাড়িগুলো পুড়াই দিবে, এটা আমরা মানব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়িগুলো যে রোডে চলছে, শুধুমাত্র কি ড্রাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাস অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, বেপরোয়া মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে। এগুলো সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক। সড়ক দুর্ঘটনা কমাতে চেকপোস্ট বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ, মামলার সঠিক তদন্ত, সচেতনতামূলক নানা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিকের যে পুলিশরা থাকেন তাদেরকে বারবার করে বলা হচ্ছে এবং তারা বিষয়ে অ্যাওয়ার আছেন যাতে এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেটা, এটা অবশ্যই আমাদের কাছে কোনোভাবে কাঙ্ক্ষিত না, এই ধরনের মৃত্যুগুলো যাতে না হয়। রাজশাহীতে জাতীয় মহাসড়ক ৮৭ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪৪ এবং জেলা সড়ক ২৮৮ কিলোমিটার। রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় হাজার কোটি টাকার নদী রক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের ছবি নিয়ে রিপোর্ট। বর্ষার শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জে আগ্রাসী হয়ে ওঠে পদ্মা। ইতোমধ্যে ভাঙনও দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। এমন অবস্থাতেও থেমে নেই অবৈধভাবে বালুমাটি খেকোদের দৌরাত্ম্য। প্রকাশ্যেই নদী পার ঘেঁষে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু ও মাটি তোলা। দিনে কম হলেও রাতের আধারে বেড়ে যায় তৎপরতা। আমাদের জমি, বাড়ি
সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে ট্রাক্টরের কারণে। অনেক মনে করে যে বাঁধগুলা ভেঙে গেছে। নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মা পাড়ের হাজার হাজার বিঘা জমি। আর ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। অভিযোগ, প্রভাবশালীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হতে হয় হামলা ও মামলার শিকার। রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা এবং যাতায়াত করার অবস্থা খুবই খারাপ অবস্থা। 2-4 পর্যন্ত বাড়ি ভেঙেছে এই এলাকাতে। নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কায় হাজার কোটি টাকার নদীরক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। ইজারা নেয়া বালু মহালের কয়েক কিলোমিটার দূরে গিয়েও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। যে কোনো বালু উত্তোলনই এটা বাঁধ বা পার্শ্ববর্তী যে গ্রাম বা মহল্লা থাকে তাদের জন্য নদী ভাঙনের সৃষ্টি হতে পারে। এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ওই স্পট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় দেখা যায় যে যারা মূলত এই কাজগুলো করছে তারা নিউজ পেয়ে যায়, আমাদের যাওয়ার পালিয়ে যায়। আবার অনেক সময় আমরা ধরতে সক্ষম হই। এ পর্যন্ত অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে, অনেক জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মোট 4টি বালুমহাল রয়েছে। এর বাইরে অবৈধভাবে বালু তোলা হয় আরও অন্তত 5টি স্থান থেকে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। নাব্য জেটি ও যন্ত্রপাতির সংকটে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। অবকাঠামো উন্নয়নের উদ্যোগ কর্তৃপক্ষের। বগুড়ায় 5 মাসে 39টি হত্যাকাণ্ড হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বেশিরভাগ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। স্কুল শিক্ষার্থী সামিউল সিয়ামের গত 17 এপ্রিল শহরের শাকপালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এসে আমাকে এলোপাথারি ভাবে চাকু মারতে থাকে। আমাকে 3টা কি 4টা স্ট্যাপ করছে। 7 দিনের মতো হয়ে যাচ্ছে, পুলিশের কোনো তৎপরতা দেখছি না আমরা। আমি আমার সন্তানের ন্যায্য বিচার চাই। আমার সন্তানকে যারা যেমন করে মারছে আমিও তাদের তেমনই বিচার চাই। পুলিশের তথ্য বলছে, শুধুমাত্র বগুড়া শহরে সক্রিয় অন্তত 15টি কিশোর গ্যাং। এইসব গ্যাংয়ের নেতৃত্বে অন্তত 40 জন চিহ্নিত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে রয়েছে হত্যা, মাদক, চাঁদাবাদী সহ বিভিন্ন মামলা। বিশ্লেষকরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। অপরাধ একজন করলে যদি সেই মতো রাষ্ট্রযন্ত্র যদি সে অপরাধের শাস্তি না দেয় বা যথাযথ দৃষ্টান্তমূলক উদ্যোগ না নেয়, তাহলে অন্যদেরও অপরাধ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এর সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি যদি না করা যায়, পরিবারগুলিকে যদি এখানে তাদের যে একটা দায়িত্ব, সেই ব্যাপারটাই যদি অ্যাওয়ারনেস তাদের মাঝে না নিয়ে আসা যায়, তাহলে এটাকে কন্ট্রোল করা মোটেও সম্ভব হবে না। তবে বেশিরভাগ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কত ধরনের ঘটনা ঘটছে বা মার্ডার বা খুন যেগুলো হয়েছে অপরাধ প্রদর্শন, সেগুলো আমরা মোটামুটি আনডিটেক্ট নেই, আমরা সেগুলো মামলা রহস্য উদ্ঘাটন হয়েছে এবং আমরা আসামি গ্রেফতার করেছি। গত বছরের 26 জুলাই জেলা পুলিশের সদস্যরা একাধিক টিমে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মার্কেটে একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করেছিল 810টি অত্যাধুনিক বার্মিস ও চাইনিজ চাকু। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভাগ্য বদলের স্বপ্নে পা বাড়িয়েছিলেন ভারতে, তবে সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। অবশেষে দীর্ঘ 17 মাস বন্দি জীবন কাটিয়ে বগুড়ার 25 যুবক ফিরে এসেছেন নিজ ভিটে মাটিতে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। মাত্র 10,000 রুপির বিনিময়ে কাঁটাতরের বেড়া পেরানো, এ যেন সহজ পথেই ভাগ্য বদলের স্বপ্ন। সেই লোভে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমিয়েছিলেন বগুড়ার নন্দীগ্রামের 25 যুবক। নামমাত্র খরচে উজ্জ্বল ভবিষ্যতের আশায় সীমান্ত অতিক্রম করলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বপ্নের বদলে তাদের জন্য অপেক্ষা করছিল কঠিন এক অজানা অধ্যায়। গত 29 মে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 28 জন যুবককে দেশে ফেরত আনে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে 25 জনই বগুড়ার বাসিন্দা, আর বাকি 3 জন মুন্সিগঞ্জ, নওগাঁ ও নাটোরের সিংড়া এলাকার। গ্রেপ্তারের পর তাদের তামিলনাড়ু কেন্দ্রীয় কারাগারে রাখা হয় এবং পরে স্থানান্তর করা হয় অভিবাসী কেন্দ্রে। রাতে কিছু ভাত রেখে দিত,
পানি দিয়ে রেখে দিত, সকালে খাইতো, এরকম করে দিনটা কাটছে আর কি। রিমান্ডে ছিলাম আপনার 6 মাস, তারপরে থেকে আমরা পরে সাজা লাগিয়ে দেয় 2 বছর। এমপিকে ধরে আমরা এম্বাসির মাধ্যমে তাদেরকে দ্রুত গতিতে দেশে ফিরে আনছি। আমরা বুঝতে পারি যে এরকম একটা দুর্ঘটনাও হয়ে যাবে। গ্রেপ্তারের পর সেখানকার আদালত যুবকদের 2 বছরের শাস্তি দিলেও বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের উদ্যোগে তাদের 17 মাসের মাথায় দেশে ফিরিয়ে আনা হয়। মানুষগুলো যখন তারা জেল থেকে বের হয়েছে, তারপর সেখানে তারা 3 মাস ওইখানে একটা আশ্রয়ণ কেন্দ্রে ছিল। আশ্রয়ণ কেন্দ্রে থাকার পর তারা যে কোনোভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করলে তার পরিবার পরিজন তারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়ে যোগাযোগ করেছি। বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে জেলা প্রশাসক দিলেন আরও সতর্ক হওয়ার বার্তা। যার মাধ্যমে যাচ্ছে অথবা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে কেউ, সেই এজেন্সি অথবা সেই ব্যক্তি সম্পর্কে সঠিকভাবে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে তার সাথে কার্যক্রমে আসা উচিত। ফেরত আসাদের মধ্যে বগুড়ার কাহালু উপজেলার 1 জন ছিলেন। বাকি 24 জন নন্দীগ্রামের কুহলি, কাথম, ভাটগ্রাম, টেকরি সহ আশপাশের এলাকার বাসিন্দা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সময় আরেকবার নাব্য সংকট, পর্যাপ্ত জেটি না থাকা ও আধুনিক যন্ত্রপাতির অভাব সহ নানা সমস্যার জর্জরিত সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ, ফলে বাধ্য হয়ে ছোট লাইটারেজ জাহাজে করে পণ্য আনতে হচ্ছে এ বন্দর ব্যবহারকারীদের। কার্যক্রম বাড়াতে আধুনিকায়ন সহ নৌ চ্যানেল খননের দাবি সংশ্লিষ্টদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের বৃহৎ নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, জ্বালানি তেল সহ নানা পণ্য নিয়ে জাহাজ নোঙ্গর করে এখানে। তবে বর্তমানে এখানে দেখা দিয়েছে চরম নাব্য সংকট। এতে এ বন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ। পণ্যবাহী জাহাজগুলো আটকে যাচ্ছে দৌলদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায়। ফলে বাধ্য হয়ে ছোট লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে এ বন্দরে। এতে অতিরিক্ত ভাড়া ব্যয় গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কমপক্ষে 2 থেকে 3 জায়গায় নোঙ্গর দিতে হয়। পানির সংকট, গভীরতা কম। 1 মাসেও একটা জাহাজ আসে না, বছরে তো 12টা বছরে 8টা জাহাজ আসে না। এইভাবে চলে কি করিয়া? এইভাবে যদি এই ঘাট চলে, এই এলাকায় যতগুলো মানুষ শ্রমিক আছে, আমরা তো সবাই বেকার হয়ে যাব। অন্য যে আধুনিক বন্দরগুলোতে যে সুবিধাগুলো আছে, এখানে যদি হয় তাহলে আমি মনে করি বাঘাবাড়ি নৌবন্দর তার পুরনো ঐতিহ্য ফেরত পাবে। তবে বাঘাবাড়ি নৌবন্দরকে উন্নতকরণ সহ আধুনিকায়নের পরিকল্পনার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। এখানে আধুনিকায়নের যেসব ফ্যাসিলিটিস করা দরকার, তারা এই সামগ্রিক ইস্যুর জন্য নাব্যতা সহ তারা ইনশিওর করেছে যে খুব শীঘ্রই এই IWM এর প্রজেক্টটি আসার আলো দেখবে। সার্বিকভাবে এই বন্দরকে মান উন্নীত করে শুধুমাত্র জ্বালানি তেল নয়, অন্যান্য কাজেও এই বন্দর যেন উত্তরবঙ্গের একটা প্রধান হাব হয়ে উঠতে পারে, এটাই আমাদের পরিকল্পনা। উত্তরবঙ্গের 16 জেলার জ্বালানি তেল, সার, কয়লা, সিমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ ভেড়ে এ বন্দরে। রিঙ্কু কুণ্ডু, সময়। বিভাগীয় সময় আরেকবার। নওগাঁয় সংকুচিত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে শহরবাসী। তাদের দাবি 4 লেন সড়ক নির্মাণ। যানজট কমাতে প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ শহরের ব্রিজ মোড় সংকীর্ণ সড়কে অধিক সংখ্যক যানবাহন চলাচল, থমকে যায় যানবাহনের চাকা, তৈরি হয় তীব্র যানজট। শুধু ব্রিজ মোড় নয়, শহরের গোস্থাটি, চুরিপট্টি, বইপট্টি, মুক্তির মোড়, কেডির মোড় ও তাজের মোড় সহ অন্তত 10টি পয়েন্টে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহন। 38.36 কিলোমিটার পরিধির এই শহরের এই মুহূর্তে প্রধান সমস্যা সংকুচিত সড়ক আর অতিরিক্ত বাহন। আর এই সমস্যার সমাধানে নেওয়া হয়েছে 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 1850 কোটি টাকা। 2 যুগের বেশি সময় ধরে চলে আসা ভোগান্তির দ্রুত অবসান চায় এলাকাবাসী। রাস্তাটা অনেক ছোট, এই যে রাস্তাটা যদি মনে করেন একটু বড় হয়, সেক্ষেত্রে মনে করেন এখানে নওগাঁ জেলার মানুষ এতে সুবিধা পাবে। রাস্তার 2 পাশে ফুটপাতে দখল করার পরে এখন বর্তমানে হাটে যাওয়া মুশকিল। শহরটাকে আধুনিক শহর করে 4 লাইন করে রূপান্তরণ করে যেন অতি শীঘ্রই এটা করা যায়। আর এখানে দেখেন যে কমপক্ষে 4 লেন রাস্তা দরকার, এখানে কেন হচ্ছে না, জরুরি হওয়ার দরকার। নতুন গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, অচিরেই 4 লেনটা শুরু করে নওগাঁর সাধারণ জনগণের এই জনদুর্ভোগ থেকে রক্ষা করা। সারা জীবনে জাম, তারপর ঈদের মধ্যে থেকে আর জাম বেশি। আমি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে যানজটের জন্য অনেক সমস্যা হয়। কেউ হাসপাতালে যাবে, কেউ স্কুলে যাবে, কারো পরীক্ষা আছে,
কারণ জরুরি অফিস আছে, তারা যাবে কিভাবে? এইভাবে তো একটা নগর জীবন চলতে পারে না। সুতরাং 4 লেনটা জরুরি এবং আরও বিকল্প ব্রিজ জরুরি, ব্রিজ এবং রাস্তা। তাছাড়া নওগাঁ শহরটাকে শহর আর ওই অর্থে থাকবে না। কিন্তু শহরের 4 লেন সড়ক সম্প্রসারণ কাজ শুরুর আগে ছোট যমুনা নদীতে 2টি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সড়ক বিভাগ। 4 লেনের মেগা প্রকল্প পাশ হলেই আগামী বছরই কাজ শুরুর আশা স্থানীয় সংসদ সদস্যর। বেইলি ব্রিজের কথা, যেটা অস্থায়ী যানজট নিরসনের জন্য করার কথা, এটা নিয়ে ডিসি অফিসে একটা কমিটি করে দিছে। গত এপ্রিল মাসের সমন্বয় সভায় এটা সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই হয়তো এটা নিয়ে একটা রিপোর্ট দেওয়া হবে যে আসলে কোন অ্যালাইনমেন্টটা জাস্টিফাইড বা কিভাবে করা যেতে পারে। এই কাজটি শুরুর আগে নওগাঁর মানুষ যেন বিড়ম্বনার শিকার না হয়, সে কারণে কিন্তু বিকল্প 2টি রাস্তা এবং 2টি ব্রিজ আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এই বছরে আমরা এই 2টা বেইলি ব্রিজ করে ফেলব, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারে। প্রস্তাবিত 4 লেন সড়কটি সান্তাহার মোড় থেকে শুরু হয়ে শহরের মাঝ দিয়ে 9.5 কিলোমিটার অতিক্রম করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হবে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিয়মের তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন নির্মাণ। রাজশাহীতে চরম ঝুঁকিতে 7 শতাধিক বিল্ডিং। মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ, দাবি কর্তৃপক্ষের। বিএসএফ এর পুশিনের চেষ্টা ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি। 26 জেলায় বাড়তি সতর্কতা। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে নজরদারি ও টহল জোরদার। এবং রাতের আধারে পদ্মাপাড়ে অবৈধ বালু উত্তোলন। চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে 1000 কোটি টাকার নদী রক্ষা বাঁধ। প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হন স্থানীয়রা। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।